আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই সংকটকালীন সময়ে অর্থাৎ করোনাকালীন সময়ে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমি আব্দুল্লাহ শরীফ, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমরা সবাই জানি এই করোনাকালীন সময়ে জাতীয় স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে ঘরে অবস্থান করতে হবে এবং পড়াশোনাও সাথে সাথে চালিয়ে যেতে হবে। তারই ফলশ্রুতিতে ঢাকা কলেজের সুযোগ্য অধ্যাপক প্রফেসর নেহাল আহমেদ স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তার যথোপযুক্ত দিক নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, সমস্ত শিক্ষক অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে সচল রাখার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই উদাহরণস্বরূপ আমাদের অনলাইন ক্লাস পরিচালনা করা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে বলতে চাই যে আমরা দ্বিতীয় বর্ষের মধ্যযুগের সভ্যতার ইতিহাস এই কোর্সটির কিছু অংশ আমরা 17 মার্চের পূর্ব পর্যন্ত কলেজের শ্রেণীকক্ষে আমরা পাঠদান প্রক্রিয়া করেছিলাম। আজকে তার পরবর্তী সর্বশেষ যেখানে শেষ করেছিলাম তার পরের অংশ থেকে আজকে আমরা শুরু করব। আজকে সভ্যতার ইতিহাস মধ্যযুগের যে আলোচনার বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমে যেটি বলবো যে সামন্ত প্রথা এর কৃষকদের কিরকম অবস্থা ছিল, সামন্ত যুগে কৃষকদের শ্রেণীবিভাগ কি প্রক্রিয়া ছিল, শ্রেণীবিভাগটা কেমন ছিল, এবং তৃতীয়ত যে বিষয়টা আমি আলোচনা করব সামন্ত যুগে কৃষকদের শোষণের কি কি পন্থাসমূহ অবলম্বন করা হতো। তো আমরা প্রথমেই মার্চ মাসের শুরুতে যে আমরা বিষয়গুলো জানতাম যে সামন্ত প্রথা বা হোয়াট ইজ ফিউডালিজম, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। তো সামন্ত প্রথা মূলত ছিল হচ্ছে সামন্ত নির্ভর কৃষি ব্যবস্থাকেই বলা হচ্ছে সামন্ত প্রথার কৃষি ব্যবস্থা। সামন্ত প্রথায় কৃষকদের কি অবস্থা ছিল তা বিষয়ে একটু জানার চেষ্টা করি। পর্দায় দেখতে পাচ্ছ, কৃষক ও কৃষি ছিল সামন্ত প্রথার মূল ভিত্তি। অর্থাৎ ফিউডালিজম বা সামন্ত প্রথা মূলত কৃষি নির্ভর অর্থনীতির উপরই বিবেচনার বিষয় ছিল। আর কৃষক বলতে আমরা মোটামুটি ভূমিদাসকে বুঝে থাকি। অর্থাৎ সামন্ত যুগে মোটামুটি ভাবে বলা যায় যে সামন্ত প্রথা এই যে কৃষক এবং কৃষি সমাজ নিয়ে যে গড়ে ওঠে তা মূলত কাদের ভূমিকাটা বেশি ছিল, মূলত কৃষকদেরকে। এখন আমরা বর্তমানে যাদেরকে কৃষক বুঝি, তৎকালীন সময়ে এদেরকে বলা হতো ভূমিদাস। আচ্ছা, সামন্ত যুগে প্রথম দিকে এই সামন্ত প্রভুদের নিকট হতে প্রয়োজনীয় নানাবিধ সহযোগিতা অভিজ্ঞতা লাভ করত। কিন্তু সামন্ততন্ত্র যতই প্রতিষ্ঠিত হতে থাকে ততই সামন্ত প্রভুদের মধ্যে অর্থ ও প্রতিপত্তি চাহিদা বাড়তে থাকে এবং যার ফলে শোষণ বেড়ে যায় এবং শেষ পর্যন্ত শোষণ, অত্যাচার, নির্যাতনে পরিণত হয়। একটু যদি বিষয়টা একটু বিস্তারিতের দিকে যাই তাহলে দেখতে পাবো যে সামন্ত প্রভুরা যখন এই ভূমিদাসদের উপর নির্ভরশীল হয়ে পড়ল এবং ভূমিদাসরাও তাদের মনিবকে খুশি করবার জন্য, সেটা হতে পারে পারিশ্রমিকের বিনিময়ে, সেটা হতে পারে থাকা খাওয়া ইত্যাদির বিনিময়ে, সেটা এমনও হতে পারে যে তারা বিনা পারিশ্রমিকে তাদেরকে সেবা করত। কাদেরকে? এই সামন্ত প্রভুদেরকে। যার ফলে দেখা যাচ্ছে এক প্রকারে একচেটিয়া ভাবে এই সামন্ত প্রভুরা ভূমিদাসদের উপর নানাবিধ কাজ তাদের দ্বারা আদায় করে নিত। যারই ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে অর্থ প্রতিপত্তির যখন চাহিদা বাড়তে থাকে এই সামন্ত প্রভুদের, তখন মাত্রাতিরিক্ত শোষণ নির্যাতনের শিকার হয় এই ভূমিদাসরা। যারই ফলশ্রুতিতে দেখা যায় যে অত্যাচার নির্যাতনের পরিমাণ বেড়ে যায় এবং সমাজে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করতে থাকে।
তো আসা যাক, এই সামন্ততন্ত্র বা সামন্ত যুগে কৃষকদেরকে কয়েকটি ভাগে যে ভাগ করা হয়, কি ভাগে ভাগ করা হয় বা তাদের নামই বা কি। আচ্ছা, যেমন একটু উদাহরণ দিয়ে বলি, যেমন আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে একটি জিনিস জানতাম, যে অর্থনীতি যারা পড়েছে তারা বলতে পারবে যে প্রান্তিক কৃষক, এটা কৃষকদেরই একটি ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে দেওয়া যায় বা একটা সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া যায়, তাদেরকে প্রান্তিক কৃষক বলে বিবেচনা করা হতো। প্রান্তিক কৃষক কারা? প্রান্তিক কৃষক হচ্ছে তারাই যাদের ছিল না কোনো থাকা খাওয়ার ব্যবস্থা, যাদের ছিল না কোনো ইনকাম, খালি মাথা গোজা ঠায়ের মতো ব্যবস্থা ছিল, আবার যাদের তাও ছিল না, তারা মূলত বর্গা চাষী বলে এই ভারতীয় ভূখণ্ডে সবচেয়ে বেশি পরিচিত ছিল। এবং দেখা যাচ্ছে যে এই বর্গা চাষীরা মূলত অন্যের জমিতে শ্রম দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করত। ঠিক একই রকম ভাবে সামন্ত যুগেও বিভিন্ন রকমের কৃষক ছিল, তাদের সম্পর্কে একটু আলোচনা করি। সামন্ত যুগে কৃষকদেরকে চারটি ভাগে ভাগ করা যায়। প্রথমটিকে বলা হচ্ছে সার্ফ, তারপরে বলা হচ্ছে ভিলেইন, তারপরে বলা হচ্ছে ক্রুফটার, এবং সর্বশেষ যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে কটার। আবারও বলছি, প্রথম শ্রেণীকে বলা হতো হচ্ছে সার্ফ, এরপরে ভিলেইন, এরপরে আরো যারা ছিল তার মধ্যে ছিল ক্রফটার, এবং সর্বশেষ ছিল হচ্ছে কটার। এবার আসি ডেফিনেশনে, বা আমরা যদি আইডেন্টিফাই করতে চাই কারা সার্ফ কারা ভিলেইন এদেরকে, তো প্রথমে ভিলেইনের ব্যাপারটা যদি দেখি, যে যেসব ক্ষুদ্র কৃষক নিরাপত্তাজনিত কারণ বা অন্য কোনো অবস্থানগত কারণে নিজেদের জমিটুকু অপেক্ষাকৃত ধনী ও বড় কৃষকদের নিকট সমর্পণ করে তার আজ্ঞাবহ কৃষকে পরিণত হয়, তারাই ছিল মূলত হচ্ছে ভিলেইন। অর্থাৎ তাদের নিরাপত্তার কারণে এবং অবস্থানগত কারণে, তাদের কোনো নিরাপত্তা ছিল না, তাদের থাকার ব্যবস্থা ছিল না, এই সমস্ত অবস্থানগত কারণে তাদের যে অল্প একটু জমি ছিল, অপেক্ষিত ধনী বা বড় কৃষকদেরকে তাদের কাছে এগুলো সমর্পণ করে এটা তাদের কাছে চেত, অর্থাৎ সামন্ত প্রভুর কাছে তারা এটা চেত যে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে এবং আমাদেরকে কিছু থাকা খাওয়ার একটু ব্যবস্থা করে দিতে হবে, যার বিনিময়ে কি তোমরা আমাদের জমিটুকু নিয়ে যাও, আমাদেরকে এই ব্যবস্থাটুকু করে দাও। এদেরকে বলা হচ্ছে, এই সমস্ত কৃষকদের বা এই সমস্ত ভূমিদাসদেরকে বলা হচ্ছে ভিলেইন। এরপরে যেটা নিয়ে আলোচনা করব তারা হচ্ছে সার্ফ। সার্ফরা কারা? কোনো গ্রাম বা এলাকা কোনো কারণে কোনো বৃহৎ বা ধনী সামন্তপ্রভুর দখলে চলে গেলে ওই এলাকার ক্ষুদ্র কৃষকদের বংশধরগণ বংশ পরম্পরায় সার্ফ বা ভূমিদাসে পরিণত করা হতো। আবারও বলছি, কোনো গ্রাম বা এলাকা হতে পারে, কোনো একটা গ্রাম বা এলাকা যখন ধনী সামন্তপ্রভুদের দখলে চলে যায়, সে দখল করে নিল, ওই সমস্ত অঞ্চলে যে বসবাসরত যে সমস্ত ক্ষুদ্র কৃষক, তাদের বংশধর বা বংশ পরম্পরায় তাদেরকে বলা হতো সার্ফ বা ভূমিদাস। অন্যদিকে দেখা যাচ্ছে ক্রুফটার বা কটারদের অবস্থাটা ছিল আরো খারাপ। এরা সকলেই ছিল ভূমিহীন, তার মানে ক্রফটার এবং কটারদের মূলত কোনো ভূমির যেটাকে বলা হচ্ছে যে ভূমির মালিক বা ভূমির অংশীদারিত্ব তাদের মধ্যে ছিল না। কাদের মধ্যে? কটার এবং ক্রফটার। সামন্ত প্রভুরা সারা বছরই সামন্ত প্রভু জমিতে সারা বছর তাদের বেগার খাটাতো, এর বিনিময়ে চাষাবাদের জন্য প্রভুর নিকট থেকে এক খণ্ড জমি পেত। অর্থাৎ ক্রফটার এবং কটারদের প্রাথমিক অবস্থায় কোনো ভূমি ছিল না, তারা সারা বছর বেগার থাকতো, এর বিনিময়ে প্রভুর নিকট থেকে এক খণ্ড জমি পেত, থাকবার জন্য হোক বা নিজের জীবন নির্বাহের জন্য হোক। তাহলে আমাদের চারটি বিষয় ক্লিয়ার, যে আমরা ভিলেন কাকে বোঝাচ্ছি, সার্ফ কাদেরকে বলছি, ক্রফটার এবং কটার কাদেরকে বোঝাচ্ছি। একটা বিষয় খুব স্পষ্ট পার্থক্য লক্ষণীয়, ভিলেন এবং সার্ফের মধ্যে যতটা না উভয়ের মধ্যে পার্থক্য, তার থেকে এই ভিলেন এবং সার্ফদের থেকে বেশিরভাগ পার্থক্য দেখা যায় ক্রফটার এবং কটার এই দুই পক্ষের সাথে ভিলেন এবং সার্ফের। অর্থাৎ ক্রফটার এবং কটাররা ছিল ভিলেন এবং সার্ফদের থেকেও একটু নিম্ন পর্যায়ের। এরপরে আসি যে সামন্ত অর্থনীতির মূল উৎপাদক ছিল মূলত এই ভূমিদাসরা, অথচ সামন্ত প্রভু যাজক সম্প্রদায় সহ অভিজাত শ্রেণীর মূল শোষণ হাতিয়ার ছিল, শোষণ ক্ষেত্র ছিল কৃষক শ্রেণী। এই কৃষকদের শোষণ করার পন্থা ছিল নানাবিধ। একটা বিষয় ক্লিয়ার, স্বাভাবিকভাবে
এই সমাজে বা যে কোনো সমাজে দেখা যায় ধনীরা ধনী হতে চায়, আর এই চাওয়ার কারণে দেখা যাচ্ছে গরিব বা অসহায় শ্রেণীটা আর অসহায় হতে থাকে, যেটা কিনা আমরা সবচেয়ে বেশি দেখি পুঁজিবাদী অর্থনীতিতে। আচ্ছা, তাহলে একটা বিষয় ক্লিয়ার যে এই সামন্ত প্রভুরাই মূলত কৃষকদের বিভিন্নভাবে শোষণ বঞ্চনার মাধ্যম গ্রহণ করেছিল। তাকে একটু জানার চেষ্টা করি। বহুবিধ কর, তার মানে দাঁড়াচ্ছে এই ভূমিদাসদের উপরে সামন্ত প্রভুরা বহুবিধ কর আরোপ করত। এবার কিছু কিছু করের নাম এক এক রকম, এই নাম সর্বস্ব যে করগুলো এদের ব্যাখ্যাটাও একটু ভিন্ন হবে। আসুন আমরা আজকে দেখি যে প্রথম প্রাথমিকভাবে এই কি ধরনের কর এদের উপর আলোক করা হতো। প্রথমে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে প্রথম যে করটা ক্যাপটিসাইও। এই ধরনের করটা ছিল মূলত কৃষক পরিবারের প্রত্যেক সদস্যের উপরে ধার্যকৃত করের নামই ছিল হচ্ছে ক্যাপটাসীয় কর। এটা ছিল মূলত একটা বাধ্যতামূলক কর। তাহলে দেখা যাচ্ছে যে কৃষক পরিবার অর্থাৎ ভূমিদাস পরিবারের যে সমস্ত সদস্য ছিল বা পরিবারের যে সদস্য ছিল তাদের প্রত্যেকের উপরে এই করটা বাধ্যতামূলক ধার্য করত সামন্ত প্রভুরা। এটি ছিল মূলত একটি বাধ্যতামূলক কর। পরবর্তী করের দিকে যদি আসি, যেটাকে আমরা বলছি টেইলি বা মেটায়েজ নামক একটি কর। এটা কিরকম কর? কৃষকদের উৎপাদিত ফসলের উপর ধার্যকৃত করের নামই হচ্ছে টেইলি অর মেটায়েজ। আমরা আধুনিক কৃষি ব্যবস্থায় যে সমন্বিত কৃষি ব্যবস্থা জানি, যে দেখা যাচ্ছে যে আমরা জমি চাষের মাধ্যমে উৎপাদন অংশগ্রহণ করছি, আবার ঠিক একই রকম ভাবে আমরা মাছ চাষ করছি, ঠিক একই রকম ভাবে আমরা বিভিন্ন ফল ফলাদির গাছ লাগাচ্ছি, ঠিক একই রকম ভাবে ছায়া নির্ভর গাছ লাগাচ্ছি বা রোদ নির্ভর গাছ লাগাচ্ছি, আবার ঠিক একই রকম ভাবে আমরা গরু পালন করছি, হাঁস মুরগি পালন করছি, ডিম উৎপাদন করছি। এই যে সমন্বিত প্রক্রিয়ায় যে চাষাবাদ বা কৃষি পদ্ধতি, এই প্রতিটির উপর জমিদাররা কর আরোপ করত। আচ্ছা, বিষয়টা আরেকটু ক্লিয়ার করি যে আমরা সাধারণভাবে কৃষকদেরকে বলি যারা মাঠে কাজ করে বা জমিতে কাজ করে। মূলত এই টেইলি বা মেটায়েজ করটা মূলত ছিল হচ্ছে কোনো স্পেসিফিক কোনো এলিমেন্টের উপরে নয়, কোনো কাল্টিভেশনের উপরে নয়, এটা ছিল মূলত সমন্বিত কৃষি পদ্ধতি, অর্থাৎ জমিতে চাষ, পুকুরে মাছ চাষ, গরু পালন, সেখান থেকে উৎপাদন, এবং দেখা যাচ্ছে যে হাঁস মুরগি পালন বা হাঁস মুরগি পালনের মাধ্যমে এর ডেভেলপমেন্ট, উৎপাদন এবং ডিম উৎপাদন, এই টোটাল যে মানে কৃষি পদ্ধতি, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কৃষি পদ্ধতির উপরে এই জমিদাররা কর আরোপ করত। তাহলে টেইলি এবং মেটায়েজ ব্যাপারটা আমরা ক্লিয়ার। এরপরে যেটা যাব হচ্ছে বেনালাইটস। বিষয়টা হচ্ছে এটি হলো একটি হার্ড কর বা পথ কর। যেরকম আমরা বর্তমান সময় দেখি যে বিভিন্ন সময় আমরা দেখি যে আমাদের বিভিন্ন এলাকায় বা আমরা যারা কিনা প্রত্যন্ত মফস্বলে থাকি বা গ্রামাঞ্চলে থাকি, সেখানে দেখা যাচ্ছে সপ্তাহে দুটি হাট বসে। কোনো সময় দেখা যাচ্ছে শনিবারে, কোনো সময় মঙ্গলবারে, কোনো সময় রবিবারে, কোনো সময় কোনো বার হচ্ছে বৃহস্পতিবার। তো এরকম 2 দিন ভিত্তিক যে হাটগুলা, এই হাটগুলায় দেখা যায় যে গরুর হাট বসে বা এমনি সমস্ত কিছুর উপর হাট বসে। আবার দেখা যাচ্ছে যে আমরা আমাদের মুসলমান রীতিতে দেখা যাচ্ছে কোরবানির সময় একটি নির্দিষ্ট জায়গা বেছে নেওয়া হয়, কোরবানি পশুর হাট বসানো হয়। তো এই যে আমরা এটাকে কি বলি, আমরা এটাকে বলি হচ্ছে ইজারা বর্তমান সময়। কিন্তু তৎকালীন সময় তো আর ইজারা তো এখনকার নাম, আর তৎকালীন সময় যে নামটা ছিল হচ্ছে বেনেলাইটস, যেটাকে বলা হচ্ছে হাট কর। এবার আসে হচ্ছে পথ কর জিনিসটা কি? আমরা যারা কিনা যমুনা সেতু ব্যবহার করেছি বা অন্যান্য বড় বড় সেতুতে করে যে আমাদের গ্রামাঞ্চলে যায় বা আমাদের গন্তব্যস্থলে যায় বা আমাদের বাড়িতে যখন যায়, তখন দেখা যায় একটা নির্দিষ্ট জায়গায় এই সেতুর একটা নির্দিষ্ট জায়গায় টোল প্রদান করতে হয়। আমরা যে শব্দটাকে আমরা বলছি টোল। তো ওই টোলটা কি, যে এই যে এটা ব্যবহারের জন্য যে একটি বিনিময় মূল্য, এই সেতুটা ব্যবহারের একটি বিনিময় মূল্য, যেটা সেতুর উন্নয়নের কাজে ব্যবহৃত হয়। এবং পরবর্তী দেখা যায় সেতু স্টাবলিশের জন্য যে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা নেওয়া হয়েছিল, সেই সমস্ত ঋণ প্রদানের জন্য এই টোলগুলো নেওয়া হয়।
এইগুলাকে তৎকালীন এখন বলছি টোল, আর তৎকালীন সময় যেটাকে বলা হচ্ছে পথ কর। একটা পথ তৈরি করে দেওয়া হলো, এই পথ ব্যবহার করছে এই কৃষকরা বা এই ভূমিদাসরা, তাদেরকে এই কর কর প্রদান করতে হতো। তাহলে বেনেলাইটস হচ্ছে এক প্রকারের হাট কর এবং পথ কর। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, যেটাকে বলছি প্রেজেন্টেশন। এটাকে হচ্ছে কি, যে এটি হচ্ছে একটি আপ্যায়ন কর। কিরকম, যে কৃষকরা ভূমি স্বামীদের আপ্যায়নের নিমিত্তে কর প্রদান করতেন। গ্রামে গ্রামে খাজনা আদায়ের সময় এই কর আদায় করা হতো। এমনকি ভূস্বামীদের সাথে থাকা ঘোড়া ও কুকুরও এই আপ্যায়ন কেউ কেউ এই আপ্যায়ন করাতে হতো। ব্যাপারটা কিরকম, যে এটাকে আপ্যায়ন কর। মজার বিষয় হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশের সিস্টেমে বা ভূমির সিস্টেমে দেখা যাচ্ছে যে আমরা নির্দিষ্ট সময় অন্তরে আমরা খাজনা প্রদান করি, যেটাকে আমরা এখন বলছি খাজনা। সেটাকে তৎকালীন সময় বলা হচ্ছে যে মানে খাজনা দেওয়ার সময় যারা কিনা খাজনা কালেক্ট করতো তাদেরকে একটু আপ্যায়নের বা আতিথেয়তার ব্যবস্থা করা হতো। ঠিক এজন্য এটাকে বলা হচ্ছে যে আপ্যায়ন কর। এবং শুধু তাই না, যারা এই খাজনা আদায়ের জন্য বিভিন্ন পরিবহন, যেমন ঘোড়া নিয়ে যেত অথবা সাথে কুকুর থাকতো, এই ঘোড়া এবং কুকুরদেরও আপ্যায়নের ব্যবস্থা করতে হতো। তো এটাকে বলা হচ্ছে তৎকালীন সময়ে এক প্রকারের আপ্যায়ন কর। এর পরবর্তী যে করটা দেখবো যে টিথ যেটাকে আমরা বলছি, এটা এক ধরনের ধর্মকর বা রিলিজিয়াস ট্যাক্স যেটাকে আমরা বলি। তো কৃষকরা চার্চকে এই কর প্রদান করতো। এতে বোঝা যায় যে জমিদার ভূস্বামীর মতো চার্চের ধর্মযাজকগণ কৃষককে শোষণ করত। দেখো কিরকম আমাদের সে সময়টা অবশ্যই একটু ক্লিয়ার যে তৎকালীন সময় এই ভূমিদাসদের কোনো শিক্ষা বা মানে এদের কোনো এডুকেশন ছিল না, যার কারণে স্বাভাবিকভাবে এডুকেশন না হয়ে এরা কথা বলার সুযোগ ছিল না, এরা জানার পরিধি কম ছিল, এবং স্বাভাবিকভাবে এরা যেহেতু ভিত্তের মতো থাকতো এই ভূস্বামীদের কাছে, তো দেখা যাচ্ছে যে এদের কোনো রকমের কোনো পাওয়ার বা কোনো রকমের কোনো অধিকার মূলত ছিল না। যে কারণে দেখা যাচ্ছে যে এদেরকে ধর্মযাজকরাও এদের উপর চেপে বসে, যার কারণে ভূস্বামীদের পাশাপাশি ধর্মযাজকরাও এর উপর ধর্মকর আরোপ করে, এবং এই চার্চের মূলত এই কর্তা প্রদান করা হতো। মূলত দেখা যাচ্ছে যে চার্চের উন্নয়নের জন্য তো হতোই না, বরঞ্চ এই যে ধর্মযাজকরা এরাই মূলত হচ্ছে সম্পদের আধার হয়ে উঠলো। আমরা পরবর্তী লেকচারে আমরা জানবো যে কিভাবে এই ধর্মকে কেন্দ্র করে চার্চের যারা ধর্মযাজক এরা কিভাবে জেকে বসছিল এই মধ্যযুগের সমাজে। এবার আসি, অন্যান্য অনেক রকম কর ছিল। এর মধ্যে একটু বলি, কৃষকরা রাজাকে যুদ্ধ কর এবং অন্যান্য রাজকীয় কর প্রদান করতেন। এক হিসেবে দেখা গেছে কৃষক তার মোট আয়ের শতকরা 80% কত, অর্থাৎ শতকরা 80% বেশি কর প্রদান করতেন। তার মানে দেখা যাচ্ছে যে রাজাকে তারা যুদ্ধের সময় একটা কর দিতে হতো। কোনো জায়গায় যুদ্ধ বাঁধছে, তো এখানে বেশ কিছু খরচপাতির ব্যাপার আছে, যেমন অস্ত্র, গোলা বারুদ বা বিভিন্ন রকমের সেবা শুশ্রূষার জন্য বিভিন্ন রকম ঔষধপত্র সমস্ত কেনা বা তৈরি করা, এই সমস্ত বিষয় অনেক খরচ হতো। এই খরচটা ভূমিদাসদের কাছ থেকে যুদ্ধকর বলে আদায় করা হতো। এবং রাজকীয় কর ইত্যাদি রাজকীয়, যেমন রাজার ছেলের বিয়ে, রাজার মেয়ের বিয়ে, এই সমস্ত বিয়ে জাতীয় বিষয়গুলোতে এই ভূমিদাসরা উপহার হিসেবে তাকে রাজকীয় কর প্রদান করত। তাহলে শেষ লাইন যেটা দেখছি একটু খেয়াল করে দেখি স্লাইডে, এক হিসেবে দেখা যায় যে কৃষক তার মোট আয়ের শতকরা 80% ভাবা যায় মাত্র 20% তাদের জীবন নির্বাহের জন্য ব্যবহার করত, আর 80% ব্যয় করতে হচ্ছে এই ট্যাক্স বাবদ। তো এর পরের স্লাইডে আমরা যেটা দেখবো যে আরেকটা ধরনের যেটা হচ্ছে বিনা পারিশ্রমিকের শ্রম দান, বা যেটাকে আমরা বলছি করবি। বিনা পারিশ্রমিকের শ্রম দান বা করবি যেটাকে বলছি, যে নানাবিধ কর ছাড়াও বিনা পারিশ্রমিকে এই কৃষকরা লর্ডের জমি চাষাবাদ ও ফসল কাটা, রাস্তা তৈরি, সেতু তৈরি, মেরামত ইত্যাদি যে কোনো কাজ লর্ডের নির্দেশে করতে বাধ্য থাকতো। তার মানে এখানে কোনো পারিশ্রমিক নাই, বিনা পারিশ্রমিকে এদেরকে রাস্তা তৈরি, সেতু নির্মাণ এগুলা করতে হতো লর্ডের নির্দেশ মোতাবেক। লর্ড যদি বলতো যেটা করে দিতে হবে, এটা করে দিতে হবে।
লর্ড যদি বলতো যেটা আমার চাই, এটা রাস্তাটা তৈরি করতে হবে, এটা তার রাস্তাটা তৈরি করতে হবে, কিন্তু কোন রকমের পারিশ্রমিক ছাড়া। এটাকে আমরা বলছি হচ্ছে করভি। পরবর্তীতে দেখি যে ব্যক্তিগত স্বাধীনতা কিরকম ভাবে ক্ষুণ্ণ হয়। আচ্ছা, কৃষকদের মূলত ব্যক্তি স্বাধীনতা বলে কিছুই ছিল না। জীবন ধারণের প্রায় প্রতিটি ক্ষেত্রে লর্ডের সিদ্ধান্তের উপর তাদেরকে নির্ভর করতে হতো। তার মানে তারা টোটালি, এই ভূমিদাসরা মূলত একেবারে পুরোপুরিভাবে লর্ডের প্রতি বায়াস ছিলেন, অর্থাৎ সামন্ত প্রভুর প্রতি বায়াস ছিলেন। কিরকম, যে তাদের ব্যক্তি স্বাধীনতা মানে সেলফ ফ্রিডম বলে কিছুই ছিল না। কিরকম, নিজের পুত্র বা কন্যার বিয়ে দিতে হলে পূর্বেই জমিদারদের অনুমতি নিতে হতো। তার মানে নিজের পুত্র অর্থাৎ ভূমিদাসদের যে পুত্র কন্যা, এদেরকে বিয়ে দিতে হলে জমিদারদের অনুমতি নিতে হতো। আরেকভাবে যদি বলি, নিজের গরু, ঘোড়া, অন্যান্য গৃহপালিত পশু বিক্রি করতে হলে লর্ডের অনুমতি নিতে হতো। অর্থাৎ লর্ডের অনুমতি ব্যতীত তার নিজস্ব গরু, ঘোড়া বা গৃহপালিত পশু বিক্রির সুযোগ ছিল না। এরপরে যেরকম আমরা খ্রিস্টানদের একটি উৎসবের নাম জানি ইস্টার সানডে, খুবই পরিচিত। এই ইস্টার উৎসবে লর্ডকে মুরগি সরবরাহ করতে হতো। তোমরা আমরা বুঝতে পারছি তোমরা একটু হয়তো অনেকে মুচকে মুচকে হাসছো। আসলে ব্যাপারটা মুরগি সরবরাহের ব্যাপারটা এরকম যে তাকে খুশি করবার জন্য এই সরবরাহের সিস্টেমটা ছিল একটি বিশেষ উৎসবে, অর্থাৎ ইস্টার সানডে। এই উৎসবে লর্ডের খাস জমিতে সপ্তাহে 2 বা 3 দিন বিনা পারিশ্রমিকে শ্রম দেয়া ছাড়াও ফসল কাটার লর্ডের জমিতে সপ্তাহে অন্তত 5 দিন শ্রম দিতে হতো। ভাবতে পারো, 2 দিন বা 3 দিন তো বিনা পারিশ্রমিকে তারা শ্রম দিবে। এছাড়াও যখন ফসল পেকে যেত বা ফসল কাটার সময় চলে আসতো, তখন লর্ডের জমিতে সপ্তাহে 5টা দিন এই শ্রম দিতে হতো। এর পরের পয়েন্টে যে দেখি আমরা যে লর্ডকে নিয়মিত ও সন্তোষজনকভাবে রাজস্ব প্রদান করতে হতো। একে তো নিয়মিত, আবার তাকে সন্তোষজনক। একটু বোঝার চেষ্টা করো, তার মানে কি পরিমাণ তাকে প্লিজড রাখতে হতো লর্ডকে। এছাড়াও যে বিনা পারিশ্রমিকে শ্রম প্রদান এবং অন্যান্য সেবা প্রদানের শর্তেই কৃষকগণ জমি ভোগ করতে পারত। আমি আগে বলেছিলাম যে একখণ্ড জমি পেতে হলে, থাকবার জন্য একখণ্ড জমি পেতে হলে লর্ডকে নিয়মিতভাবে, সন্তোষজনকভাবে, বিনা পারিশ্রমিকে সেবা প্রদানের শর্তেই তারা জমি ভোগ করতে পারত। এবার আসি 6 নম্বর পয়েন্টে, যে কোন সামন্ত প্রভু প্রতিবেশী সামন্ত প্রভুর সাথে যুদ্ধ বিগ্রহ যদি জড়িয়ে পড়ে, কৃষককে উচ্চ খাজনা বা কর দিতে বাধ্য করা হতো। অর্থাৎ দুজন সামন্ত প্রভুর সাথে যুদ্ধ বিগ্রহ লেগে গেছে, ওই যে বলেছিলাম যে যুদ্ধ কর প্রদান করতে হতো, তখন এই খাজনা এবং কর দিতে বাধ্য করা হতো কৃষকদেরকে। তাহলে কি পরিমাণ চাপ এই করের বেড়াজালে জড়িয়ে পড়েছিল, যার কারণে বলেছিলাম যে তাদের মোট আয়ের 80 ভাগ তাদের এই কর প্রদানে চলে যেত, মাত্র 20 ভাগ ছিল তাদের জীবন ধারণের জন্য। এরপরে আসি করের পাশাপাশি আর কি ধরনের অত্যাচার ছিল। শারীরিক নির্যাতন ভোগ করত তারা। সামন্ত প্রভুকে নানাবিধ প্রদান ও বিনা পারিশ্রমিকে লর্ডের জন্য শ্রমদান সত্ত্বেও নির্যাতনের হাত থেকে কৃষকগণ রেহাই পেত না। যদিও অধীনস্থ কৃষককে আঘাত করা, আহত করা বা হত্যা করা লর্ডের জন্য বেআইনি ছিল, কিন্তু এই আইন লঙ্ঘন তারা করত। নিয়মিত কর প্রদানে ব্যর্থ হলে বন্দি করে অমানসিক নির্যাতন করা হতো। এর থেকে শুধু ওই ভূমিদাস না, তার পরিবারও রেহাই পেত না। কি পরিমাণ নির্যাতনের শিকার ছিল এই ভূমিদাসরা। এরপরে আসি হচ্ছে নিম্নমানের আহার, বাসস্থান ও পোশাক পরিচ্ছদ বিষয়টি। আমার স্লাইডে দেখা যাচ্ছে, লেখা আছে যে ভূমিদাসদের জীবনযাত্রার মান ছিল অত্যন্ত নিম্নমানের, নিম্ন স্তরের। বাসস্থান ছিল নোংরা, অস্বাস্থ্যকর। ঘরের জানলা বলতে কিছুই ছিল না, ঘরগুলো থাকতো ধুলায় আচ্ছন্ন। প্রচন্ড শীতেও প্রয়োজনীয় শীতবস্ত্র ছিল না। নতুন ধান ঘরে যে উঠাবে, অবশ্য কিছুদিন তাদের আহার জুটতো। এই নতুন ধান ঘরে ওঠার ফলে কিছুদিন আহার জুটতো, কিন্তু বন্যা বলো,
খরা বলো, ঝড় বলো ইত্যাদি কারণে যখন ফসল নষ্ট হলে সারা বছরই অনাহারে অর্ধাহারে জীবন চলত। তবুও অবহেলিত, নির্যাতিত এবং ক্ষুৎপীড়িত কৃষক সমাজ সবাই সকল প্রতিকূল অবস্থা মোকাবেলা করে বছরের পর বছর ক্ষেতের ফসল ফলিয়েছে। কাকে খুশি করবার জন্য? লর্ডকে, সামন্ত প্রভুকে। প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং সামন্ত যুগে কৃষিভিত্তিক অর্থনীতিকে সচল রেখেছে। আমার শেষ লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে সামন্ত যুগের কৃষিভিত্তিক অর্থনীতিকে সচল রেখেছে এই ভূমিদাসরা। কোন রকমের সুখ প্রাপ্তি তো হয়নি, বরঞ্চ করের মাধ্যমে সমস্ত উপার্জন দিয়ে দিয়েছে। নিজের শারীরিক নির্যাতন সহ্য করেছে। ভূমিদাস নিজে না, তার পরিবার সহ্য করেছে। জীবনযাত্রার মান এতই খারাপ ছিল যে তারা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে অমানবিক জীবন যাপন করেছে। বন্যা, খরা, দুর্ভিক্ষে ফসল নষ্ট হয়ে গেছে, আবার উঠে দাঁড়িয়েছে, আবার পুনরায় ঘর বেঁধেছে, আবার পুনরায় ক্ষুৎপীড়িত জনগণ, ক্ষুৎপীড়িত কৃষক সমাজ এই সামন্ত যুগের কৃষি অর্থনীতিকে ধরে রেখেছে। এরাই তো ছিল মূলত আমাদের এই সমাজের আইডল। আমাদের এখনো অনেক দেখা যায় যে আমাদের বিভিন্ন খরা, বন্যা, দুর্ভিক্ষের সময় দেখা যায় যে আমরা অসহায় হয়ে পড়ি। আমাদের বর্তমান সরকার বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করে। আমরা সেই হেল্প নিয়ে মানবিক শক্তি পেয়ে আবার এগিয়ে যাই, কিন্তু তৎকালীন সময়ে এই সাহায্যটুকু কিন্তু লর্ডরা করতেন না। ইতিহাসই মানুষকে শিক্ষা দেয়, শেখায়, বোঝাতে চেষ্টা করে। তো এই ছিল মূলত আজকে আমাদের আলোচনা, যে আমরা জেনেছি সামন্ত যুগে কৃষকদের সিস্টেমটা কিরকম ছিল, কৃষকদের শ্রেণী বিভাগটা কেমন ছিল, কৃষকদের কি কি নামে ডাকা হতো, আর কোন কোন কৃষকদের কতটুকুই বা অধিকার ছিল জমির সম্পর্কে, তাদের তাদের উপর কিভাবে অন্যায়, অত্যাচার, নির্যাতন, কর, বিভিন্ন জিনিস আরোপ করে তাদেরকে বনসাই করে রাখা হতো। আমি শব্দটা এই জন্য বলছি, বনসাই করে রাখা হতো। তো এই বিষয়গুলাই বারবার এই সামন্ত যুগে সামন্ত প্রভুরা বিভিন্নভাবে অত্যাচারমূলকভাবে এই ভূমিদাস বা যদি বলি যে কৃষক সমাজকে নিপীড়িত করেছে। সকলকে আজ এই পর্যন্তই শেষ করতে হবে। তো শেষ করার আগে আমার প্রত্যেকটা ক্লাসেই আমি, সেটা হতে পারে সেটা আমার কলেজের ক্লাস বা যাই হোক, আমি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি। তোমরা এখন বাসায় অবস্থান করছো, খুব সাবধানতার সাথে জীবনযাপন করছো। মনে রাখতে হবে যে সঞ্চয় জিনিসটা এতই গুরুত্বপূর্ণ যা সংকটে খুব কাজে লাগে, একটি বিষয়। আরেকটি বিষয় যেরকম যে মানুষ বাঁচে হচ্ছে দুটি প্রক্রিয়ার মাধ্যমে। একটা হচ্ছে যে মানুষ তার নিজের বুদ্ধিতে চলে, আর একটা হচ্ছে তার জ্ঞানের আলোকে চলে। এই দুটো বিষয় অর্থাৎ বুদ্ধি এবং জ্ঞান, এই দুটো বিষয় যখন সমন্বয় সাধন করে, এই সমন্বয়ের ফলে একটি অনন্য পথ খুঁজে পায় মানুষ। খেয়াল করে দেখো, যে মানুষটা শুধু বুদ্ধি দিয়ে চলে বা তার যদি কোনো জ্ঞান না থাকে, নিরক্ষর, অশিক্ষিত, সে তার বুদ্ধি দিয়ে চললে খুব বেশি দূর আগাতে পারে না এবং একটি সময় তার বুদ্ধিটা রং ওয়েতে চলতে শুরু করে। যেহেতু তোমরা পড়াশোনার মধ্যে আছো, জ্ঞান অর্জন করছো, অর্থাৎ বুদ্ধি তোমার অভিজ্ঞতার আলোকে হচ্ছে, আর জ্ঞান তুমি ধারাবাহিকভাবে পাচ্ছ বা অর্জন করছো। এজন্য বলছি, পড়ার মধ্যে থাকতে হবে, বই পড়তে হবে, সমাজ সম্পর্কে জানতে হবে, বিশ্ব সম্পর্কে জানতে হবে। এই দুটি প্রক্রিয়া যখন একসাথে আবদ্ধ হবে বা যুগপৎভাবে আগাবে, তখনই তুমি তোমার সময়ে শ্রেষ্ঠ মানব বা শ্রেষ্ঠ মানব সমাজে তুমি প্রবেশ করতে পারবে এবং নিজেকে একটি উন্নত পর্যায়ে পৌঁছাতে পারবে। আবারও বলছি, আমি সবাইকেই বলি বা আমার সব
সব আমার ছাত্রদেরকে বলি, আমার বিভিন্ন পর্যায়ের ছাত্র, যেরকম ইন্টারমিডিয়েটের ছাত্র, অনার্সের ছাত্র, সব ছাত্রকে আমার বলার চেষ্টা করি, সময় গেলে সাধন হবে না। সময় চলে যাবে, একটা সময় আমি ক্লাস নিচ্ছি, ক্লাসের মাধ্যমে আমার কোর্সটাও আস্তে আস্তে করে শেষ হয়ে যাচ্ছে, কলেজ খুলে গেলে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো মাথায় রাখতে হবে, সময় গেলে সাধন কিন্তু হবে না, পড়ে ফেলতে হবে। কলেজ খুললে পরীক্ষা শুরু হবে, তখন পরীক্ষা দিয়ে ফেলবো। বাবা মার সাথে একত্রিত হয়ে থাকতে হবে, ছোট যারা আছে তাদেরকে স্নেহ করতে হবে, সাবান দিয়ে, নিরাপদ জায়গায় সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে, নিরাপদ থাকতে হবে, পরিবারকে নিরাপদ রাখতে হবে। তোমার, আমার, গোটা সমাজের দায়িত্ব। এই দায়িত্ব থেকে এক চুল পরিমাণ পিছিয়ে আসার সুযোগ নেই। এজন্য চেষ্টা করতে হবে, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, এবং সাথে সাথে দোয়াও করতে হবে, যাতে আমরা সবাই সুন্দরভাবে আবার নতুন পৃথিবীতে নতুনভাবে কর্মোদ্যম নিয়ে আবার শুরু করতে পারি, চলতে পারি, সমাজটাকে এগিয়ে নিতে পারি। তোমরাই কিন্তু পরবর্তী সমাজকে ধরে রাখার অন্যতম কাণ্ডারি। তো ভুলে যেও না। আর সবাই আমার জন্য দোয়া করো। তোমাদেরকে অনেক মিস করি। ক্লাসের যখন থাকি তখন নানা রকমের উদাহরণ আসে, অনেক কিছু আসে, অনেক ফেসগুলো বারবার ভাসে। তো এমনি চেষ্টা করবে নিরাপদ থাকার, দোয়া করবার জন্য, সবার জন্য দোয়া করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসের শিডিউল আমি আমার এই গ্রুপের মাধ্যমে আবার আমি জানিয়ে দেব। তো ভালো থেকো। আসসালামু আলাইকুম।